दिन যেটা তোমাদের ক্লাস হয় 12:55 1:25 6 ন্যাচারাল সায়েন্সের ক্লাস। আমরা খাদ্য শৃঙ্খল শেষ করেছিলাম, যে খাদ্য শৃঙ্খলের মধ্যে আমরা দেখব যে খাদ্য শৃঙ্খল একটা প্রাণী, একটা উদ্ভিদ অন্য প্রাণীর খাদ্য হিসেবে গ্রহণ করবে, তখন সে খাদক। আবার সেই প্রাণী যখন নিজেই হয়তো অন্য প্রাণীর খাদ্য হবে, তখন সে হচ্ছে খাদ্য। একসময় সে নিজে খাদক ছিল, তারপর সে নিজেই খাদ্য হয়ে গেল, কারণ তাকে খাবার আবার লোক তৈরি হয়ে গেছে। এই যে পর্যায়ক্রমিক খাদ্য সম্পর্কযুক্ত শৃঙ্খল, এই পর্যায়ক্রমিক খাদ্য সম্পর্কযুক্ত শৃঙ্খলকেই বলা হবে খাদ্য শৃঙ্খল। যে খাদ্য শৃঙ্খলের মধ্যে এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে শক্তি প্রবাহিত হয়। কি বললাম? এই খাদ্য শৃঙ্খলে এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে শক্তি প্রবাহিত হয়। এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে শক্তি প্রবাহ হয়, অর্থাৎ খাদ্যের মধ্যে থাকে স্থিতিশক্তি, সেই শক্তিটা গতিশক্তি রূপে পরবর্তী বংশধরদের মধ্যে সঞ্চারিত হয়। এইটা আমাদের একটু বিশদভাবে জানতে গেলে ওপরের ক্লাসে যেতে হবে, সেখানে তোমাদের বলে দেওয়া আছে খাদ্য শৃঙ্খল সম্পর্কে আর একটু বেশি। এখানে যেটা তোমাদের বলা আছে সেটা হচ্ছে যে একই উদ্ভিদ বা প্রাণী খাদ্য সম্পর্কে যুক্ত হওয়ায় একই উদ্ভিদ বা প্রাণী খাদ্য সম্পর্কে যুক্ত হওয়ায় খাদ্য শৃঙ্খলগুলি একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে একটা জালের মতো ছবি সৃষ্টি হয়েছে, একটা জালের মতো ছবি তৈরি হয়েছে। এই যে একটার সাথে একটা সম্পর্কযুক্ত হয়ে জালের মতো সৃষ্টি হয়েছে, এটাকেই বলা হয় খাদ্য জাল, ফুড ওয়েব। তাহলে এই ফুড ওয়েবটা আমরা এখন দেখব যে কিভাবে এই খাদ্য প্রবাহ, খাদ্য শৃঙ্খল বজায় রেখে একটা পর্যায় থেকে পরবর্তী পর্যায়ের মধ্যে সঞ্চারিত হচ্ছে। খাদ্য বলতে পারো, পুষ্টি বলতে পারো, বা প্রয়োজনীয় উপাদানও বলতে পারো। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে তোমায় করতে হবে, প্রথম ধাপে যারা আছে তাদের খাদ্যের প্রকৃতি কী, দ্বিতীয় ধাপে যারা আছে তাদের খাদ্যের প্রকৃতি কী, তৃতীয় ধাপে যারা আছে তাদের খাদ্যের প্রকৃতি কী, পঞ্চম, ষষ্ঠ, এমনকি চতুর্থ ধাপে যে সমস্ত জীবেরা আছে তাদের মধ্যে কি মিল আর কি অমিল রয়েছে সম্পর্কে আমরা যদি একটা আলোচনা করে দেখতে পারি। অর্থাৎ এই যে ব্যাপারটা হলো, সেটা হচ্ছে যে খাদ্য পিরামিডের এক একটা ধাপই হলো পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। তাই ট্রফিক লেভেল কাকে কি বলা হবে? খাদ্য পিরামিডের এক একটা ধাপই হলো ট্রফিক লেভেল। প্রাণীরা কেন খাবার খায়? প্রাণীরা খাবার খায় যে প্রথম ধাপে উদ্ভিদের দেহে বা শক্তি জমা ছিল ঘাস ফড়িংয়ে। প্রথম ধাপে উদ্ভিদের দেহে বা অশান্তি জমেছিল ঘাস ফড়িংয়ের উদ্ভিদের খাদ্য হিসেবে গ্রহণ করে কিনা সেই শক্তি পুরোটাই পায়। আবার একটা ঘাস ফড়িংয়ের দেহে যতটা শক্তি জমা আছে, একটা ব্যাঙ ওই ঘাস ফড়িংকে খেয়ে সেই পুষ্টি পুরোটাই পাচ্ছে। এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে উদ্ভিদেরা নিজেদের খাদ্য নিজেই তৈরি করার সময় সূর্যের যে অংশ শোষণ করে তার বেশ কিছুটা অংশ নিজেদের দেহে জমা রাখে।
নিজেদের যে জমা রাখতে পারে বলেই তাদের দেহ গঠনের কাজে লাগে পরবর্তী সময়। এই যে পরবর্তী সময়ে কাজে লাগানোর একটা বিশেষ প্রচেষ্টা, সেটা সম্ভব হয়েছে যেহেতু তারা এই যে খাদ্য তৈরির উপাদান, সেই উপাদানগুলিকে সঠিকভাবে সংগ্রহ করা, সঠিকভাবে সংরক্ষণ করা। এই সংরক্ষণ মানে হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার। কৃষি আমাদের কলকারখানা তৈরি করতে হবে বলে, যেখানে কর্মসংস্থান বাড়বে, কলকারখানা তৈরি হবে বলে আমরা যথেষ্ট গাছ রোপণ ছেদন করতে পারি না। কিংবা আমরা করব, বড় রাস্তা করব, রাস্তার অভাব, তখন আমরা রাস্তার পাশের গাছগুলিকে ফেলতে পারি না। সেটা অবশ্যই আমাদের এই মুহূর্ত থেকেই বুঝতে হবে, কারণ একটি গাছই একটি প্রাণ রক্ষা করতে পারে। এরপর যেটা তোমাদের এই সূর্যের আলো সম্পর্কে খাদ্য শৃঙ্খল এর থেকে উঠে এলো, সেই প্রশ্নটা হলো যে এই যে খাদ্য পুষ্টি স্তরের প্রবাহ আমরা দেখতে পাচ্ছি, একটা পুষ্টি থেকে অপর পুষ্টিতে খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। সেই ছড়িয়ে পড়াটা প্রধানত কিসের ওপর নির্ভর করছে? প্রধানত নির্ভর করছে যে শক্তির ওপরে, অর্থাৎ শক্তি পরবর্তী ট্রফিক লেভেলের তৃণভোজী প্রাণীদের খাবার খাওয়ার সময় সংগ্রহ করতে হয়। কখন সংগ্রহ করতে হয়? যখন তারা প্রসাদ গ্রহণের জন্য খাবার হিসেবে গ্রহণ করে যে শক্তি অর্জন করে, তার প্রায় 10% তার নিজের দেহ গঠনের কাজে লাগায় বা অন্য কোনো দেহে জমা রাখতে পারে। আর যেটা হচ্ছে যে তৃণভোজী প্রাণীদের দেহে সমস্ত জমে থাকা জল, সমস্ত এই যে শৃঙ্খল, সেই শৃঙ্খল একটা নির্দিষ্ট নিয়ম, একটা নির্দিষ্ট সূত্রের আকারে প্রকাশিত হয়। সূত্রটা হল 10% সূত্র, অর্থাৎ 10% সূত্র। যে 10% সূত্রের মধ্যে কি বলেছে, যে সরাসরিভাবে আমরা যদি তৃণভোজী থেকে শুরু করি, তাহলে প্রথম তৃণভোজী উদ্ভিদ খাচ্ছে বাঘ, সেই বাঘকে প্রথম তৃণভোজী উদ্ভিদকে যারা খাচ্ছে তারা হচ্ছে বাঘ অনেক পরে আসবে। তৃণভোজী উদ্ভিদ প্রথমে তাদের কি করছে? তৃণভোজী উদ্ভিদ তৃণ খাচ্ছে। তৃণ খেয়ে সে কি করছে? সে তার পুরোটা দেহের কাজে লাগাচ্ছে। পুরোটা দেহের কাজে লাগে না, তার 10% তার নিজের দেহ গঠনে কাজে লাগায়, বাকি 90% সে ভবিষ্যতের জন্য খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ সেই বাকি খাদ্যটা পরবর্তী খাদ্য স্তরের মধ্যে প্রবাহিত হয়। এটাই কিন্তু খাদ্য শৃঙ্খল। অর্থাৎ তারা নিজের দেহ গঠনে কাজে লাগে না বা জমা রাখতে পারে, কিন্তু তৃণভোজী প্রাণীদের জমা রাখা এই 10% শক্তি পরে ট্রফিক লেভেলে থাকা মাংসাশী প্রাণীদের খাবার চেয়ে দেহ গঠনের কাজে লাগে। সেই জন্যে আমরা যেটা জানতে পারি যে তৃণভোজী প্রাণীদের দেহে জমা থাকা এই 10% শক্তি পুরোটাই ট্রফিক লেভেলে থাকা মাংসাশী প্রাণীর খাবারের মাধ্যমে সংযোগ করতে হয়। তাহলে এর ফলে কি বোঝা গেল? বোঝা গেল যে প্রতিটা ট্রফিক লেভেলে মোট গৃহীত শক্তির প্রায় 10%, প্রতিটা ট্রফিক লেভেলের গৃহীত
প্রতিটি ট্রফিক লেভেলে মোট গৃহীত শক্তির 10% দেহ গঠনের কাজে লাগে। বাকিটা পরবর্তী খাদ্য স্তরের মধ্যে প্রবাহিত হয়। আর কেবলমাত্র এই শক্তিটুকুই পরবর্তী ট্রফিক লেভেলে থাকা প্রাণীদের সংগ্রহ করতে পারা যায়। যেটা আমরা বুঝতে পারি যে এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে স্থানান্তরের সময় শক্তির কতটা অপচয় ঘটে। এক ট্রফিক লেভেল মানে হচ্ছে যেখানে খাদ্যটা সঞ্চিত ছিল। ধরো তৃণভোজী প্রাণীকে খেয়েছে ছাগল, ট্রফিক লেভেলে প্রথম শ্রেণীর খাদ্য করে ছাগলকে গ্রহণ করবে কোনো বাঘ, তাহলে বাঘ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদ্য। তাহলে ট্রফিক লেভেল হচ্ছে যে অন্য ট্রফিক বাঘ থেকে তার তৃণভোজী থেকে ছাগল থেকে বাঘ, এই এক একটা অংশ, কাটা ছাগল একটা ট্রফিক লেভেল, বাঘ একটা ট্রফিক লেভেল, তৃণভোজী প্রাণী ছোট ছোট পতঙ্গ একটা ট্রফিক লেভেল। এই ট্রফিক লেভেলের কথা প্রসঙ্গে বলছি। এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে স্থানান্তরের সময় শক্তির কতটা অপচয় ঘটে সেটা একজন বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান দেখিয়েছিলেন। তাই তার ব্যাখ্যাকে 10% সূত্র বলা হয়। লিন্ডেম্যানের 10% সূত্র, যে সূত্রের মধ্যে উল্লেখ করা আছে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10%, তার শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীব দেহের গঠন লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। অর্থাৎ সব জীবের দেহে প্রতি ট্রফিক লেভেলে 10% করে শক্তি স্থানান্তর ঘটছে। অর্থাৎ যদি এর মধ্যে 500 থাকে তো 500 10% হচ্ছে 50 10% হচ্ছে 5। এইভাবে একটা টপিক লেভেল থেকে পরবর্তী টপিক লেভেলে যেতে গেলে তার 10% কমে যায় বা তার অপচয় ঘটে। সেটা তার দেহে থাকলে হয়তো পুরোপুরি কাজে লাগতো, কিন্তু সেটা লাগে না, এটা অপচয় ঘটে। এই যে ঘটনা, এই ঘটনাটা কি বলছে? লিন্ডেম্যানের 10% সূত্র। অর্থাৎ প্রতিটি টপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10%, প্রতিটি টপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী টপিক লেভেল ওই পুষ্টি স্তরের জীবেদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী টপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। তোমাদের মনে এমন প্রশ্ন জাগতে পারে যে বাকি 90% শক্তি কোথায় গেল? কারণ 10% করে শক্তি স্থানান্তর ঘটছে, তাহলে বাকি 90% শক্তি কোথায় গেল? এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় খাদ্য ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শারীরিক কাজে অপচয় হয়। শক্তির একটা বড় অংশ নানান শারীরিক কাজে খরচ হয়। এই শক্তির এই অংশটুকু পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছতে পারে না। পুষ্টি স্তরের অন্তর্গত জীবেরা মরে যায় এবং মরার পরে জীব পচা গলা দেহ মাত্রে মিশে গেলে পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা ওই শক্তি ব্যবহার করতে পারে না। এই অবধি থাক, পরের দিন আবার তোমাদের নতুন ক্লাস শুরু হবে।